অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের শপথ আজ। আসতে পারেন আরো 5 জন, পর্যায়ক্রমে বণ্টন হবে মন্ত্রণালয়। আন্দোলন ঘিরে গণহত্যা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের প্রতিনিধি দল, দেবে ভবিষ্যতের পথ নির্দেশিকা। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। এবার শীর্ষ সিএনজি চালক হত্যার মামলা। পলক টুকু সৈকত 10 দিনের রিমান্ডে, হেলিকপ্টার থেকে গুলিতে 13 শিশু নিহতের ঘটনায় ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল। বিসিবি সভাপতির পদ ছাড়তে রাজি নাজমুল হাসান পাপন, আছেন আত্মগোপনে, যে কোনো সময় করতে পারেন পদত্যাগ। এবং চা দোকানে কর্মচারী থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ক্ষমতার কাছাকাছি এসে শত কোটির মালিক মানিকগঞ্জের জাহিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। নবগঠিত অন্তর্বর্তী সরকারের পরিধি আরও বাড়ছে। শুক্রবার শপথ নিতে পারেন নতুন কয়েকজন উপদেষ্টা। বঙ্গভবনের একটি সূত্র গণমাধ্যমকে জানায় আরও 5 জন নতুন উপদেষ্টা শুক্রবার শপথ নেবেন। এজন্য প্রস্তুত রাখা হয়েছে নতুন গাড়ি। নতুন 4 উপদেষ্টার সম্ভাব্য নাম: ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ও ফাউজুল কবির খান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে রাখা হয়েছে প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক পরিবহন, খাদ্য, কৃষি, জনপ্রশাসন সহ 24টি মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন এভাবেই পর্যায়ক্রমে বিভিন্ন উপদেষ্টাদের মাঝে ভাগ করে দেয়া হবে মন্ত্রণালয়গুলো। জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতন আন্দোলনে যে সহিংসতা ও হত্যার ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে তথ্য বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। তদন্তে যে দল আসছে তার নেতৃত্বে থাকছে জাতিসংঘ বলেও জানানো হয় বিবৃতিতে। সংস্থার মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বুধবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোন আলাপের সময় এই পদক্ষেপের কথা জানান। স্বাধীনতার পর এই প্রথম জাতিসংঘ বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে। সপ্তাহের শুরুতে তথ্য অনুসন্ধান দলটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। এদিকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় বুধবার গভীর রাতে ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। এ সময় তাকে অভিনন্দন জানান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। অন্যদিকে আরেক বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানায়। ট্রেন চলাচলের সবশেষ খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আজকে সকালে কোন রুটে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে আমাদেরকে জানাবেন। যেই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে, আপনি যেমনটি বলছিলেন যে কোন রুটের ট্রেন সকাল থেকে ছেড়ে গেছে, সকাল থেকে আসলে সবকটি রুটের ট্রেনে কিন্তু ছেড়ে গেছে, শুধুমাত্র 4টি আন্তনগর ট্রেন ছাড়া। আপনারা জানেন যে আন্দোলন এবং সহিংসতায় যে ক্ষতিগ্রস্ত 4টি ট্রেন, জামালপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস এবং পারাবত এক্সপ্রেস, এই 4টি ট্রেন ছাড়া বাকি সকল রুটের ট্রেন কিন্তু সময় মতো ছেড়ে গেছে এবং আমরা কিন্তু কোনো সময়ের ক্ষেত্রে কোনো বিঘ্ন বা বিলম্ব হতে দেখিনি। এবং গতকাল থেকে আজকে কিন্তু যথেষ্ট যাত্রী চাপ রয়েছে কমলাপুর রেল স্টেশনে। কিছুক্ষণ পর পর এক এক করে ট্রেন আসছেন এবং যাত্রীরা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার। আমরা একটু তার কাছ থেকে সার্বিক পরিস্থিতি জানতে চাইবো। যে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুরের যাত্রী চাপ অনেক বেশি, এবং কি অবস্থা দেখছেন? যে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রীর চাপ যেভাবে আছে, আমরা কিন্তু শতভাগ টিকিট আমরা বিক্রি করছি অনলাইন এবং কাউন্টার। ইনশাল্লাহ আমরা যাত্রীদের নিরাপদে যাওয়ার জন্য সমস্ত আয়োজন আমরা ইনশাল্লাহ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে নিরাপদে যাচ্ছে। ধন্যবাদ।
তবে আমরা দেখতে পেয়েছি যে যাত্রীরা কিছু অভিযোগ করছেন যে তাদের সিট নিয়ে সমস্যা এবং যে বগি নাম্বার নিয়ে সমস্যা, এটা আসলে কিভাবে বলবো? আসলে এরকম কোনো সমস্যা নয়, যে অনেকদিন পর তো আসছে, মানুষ তাড়াহুড়া করে করতেছে, কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা স্পেলিং ঠিক আছে, কিন্তু অনেকে আইসা খুঁজে পাচ্ছে না। ওই যে আগে তো মনে করতেছে যে নির্দিষ্ট লাইনে গাড়ি থাকে, আসলে তো আমাদের ওইরকম সিস্টেম নাই। যে লাইনগুলো ফাঁকা থাকে আমরা সেই লাইনে গাড়িগুলো প্লেস দিই এবং আমাদের ওই যে ডিসপ্লে বোর্ডে সবগুলো এখানে দিয়ে দিই। কিন্তু ওই বুঝি যে না, আমাদের কেন লাইনে, আমরা আগে এখানে গেছি আজকে এখানে নাই কেন, এরকম আর কি। আসলে এইভাবে তো আমরা আয়োজন করি না, যে আমাদের যে লাইনটা ফাঁকা থাকে সেখানে আমরা আয়োজন রাখি। জি, আপনারা যেমনটা শুনছিলেন যে সার্বিক পরিস্থিতি আমাদের কমলাপুর রেল স্টেশনে যে স্টেশন ম্যানেজার তিনি আমাদের জানাচ্ছিলেন। এবং আমি আবারও বলছি যে 4টি ট্রেন ছাড়া, আন্তনগর 4টি ট্রেন ছাড়া 38 জোড়া আন্তনগর ট্রেন এবং 25 জোড়া কমিউটার ট্রেন কিন্তু নিয়মিত কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এবং চলাচল করছে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু রেল ভ্রমণকে সবসময় তাদের পছন্দের শীর্ষে রাখেন, কারণ এই ভ্রমণ কিন্তু অনেকটা আনন্দদায়ক এবং পরিবার পরিজন নিয়ে তারা সবসময় রেলে ভ্রমণ করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং আমাদের যাত্রী চাপ কিন্তু যথেষ্ট কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। ট্রেন চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। শুরু হয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত কাজ। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। তাকে 7 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে জুলাই আগস্ট হত্যায় জড়িতদের কেন বিচারের মুখোমুখি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এদিনে কোটা আন্দোলনে নিহত ছাত্র মেহেদীর বাবার অভিযোগ গ্রহণ করেছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। আন্দোলনকারী ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। হামলায় অংশ নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। এতে প্রাণ হারায় শিশুসহ অসংখ্য ছাত্র জনতা। আন্দোলন চলাকালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অভিযোগ করা হয়। অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। উপপরিচালক আতাউর রহমান তদন্তে নেতৃত্ব দেবেন বলে জানান আবেদনকারীর আইনজীবী কাজী MS তামিম। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। যেহেতু এই ঘটনাটা সারা দেশব্যাপী এবং একটা বড় ধরনের ম্যাসাকার এবং সারা দেশেই ওনাদের তদন্ত করতে হবে, এই জন্য কিছুটা সময় লাগবে। তবে ওনারা বলেছেন যে ওনারা টাইম টু টাইম এটার আপডেট জানাবেন জাতিকে, যে কতটুকু তদন্ত হয়েছে এবং তদন্ত কোন পর্যায়ে আছে। তদন্তের জন্য ঘটনার সময় পত্রিকা সংগ্রহ করে পর্যালোচনার কথা জানিয়ে আইনজীবী বলেন, অপরাধ প্রমাণ হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অসংখ্য পত্রিকা দিয়েছি একটি নিউজের, সেটি হলো তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শুট অ্যাট ফার্স্ট সাইট হবে, মানে দেখা মাত্র গুলি হবে। এই যে ইনস্টিগেটিং বক্তব্য, এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের এই গুলিগুলো শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, সেটি অবজারভেশনও দিয়েছেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না। তদন্ত কাজ শেষ হলে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে দেয়া হবে অগ্রগতি প্রতিবেদন। একই দিনে কোটা আন্দোলনে নিহত ছাত্র মেহেদীর বাবার অভিযোগ গ্রহণ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটিতেও শেখ হাসিনা সহ 9 জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অভিযুক্ত করা হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, এমপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা হয়েছে। মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু ইমনের মামা এবং শেরেবাংলা নগর থানার সামনে নিহত সিএনজি চালক শাহাবুদ্দিনের পিতা বৃহস্পতিবার এই 2টি মামলা করেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন এক অভিভাবক। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। কোটা আন্দোলন দমনে ছাত্র জনতা হত্যা ও গুম খুনের অভিযোগে মামলা করছেন ভুক্তভোগীরা।
আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলিতে নিহত হয় শিশু জোবায়েদ হোসেন ইমন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, সালমান এফ রহমান, সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ সহ ১৬ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে এ আবেদন করেন শিশু ইমনের বাবা আবদুল্লাহ আবু সাইদ। আন্দোলনে এর মধ্যে উপরের থেকে ডান পাশে গুলি করছে, এখান দিয়ে বাইরেছে, পরে এটার লাশ নেওয়া পরে ওরে হেলিকপ্টার থেকে করছে, হেলিকপ্টার ওরে নেওয়া পরে ইবনে সিনা গেল, ইবনে সিনা যাওয়ার পরে ওরে নেওয়া মৃত্যু রায় দিয়ে দিল যে মারা গেছে। ওখান থেকে অপারগতা প্রকাশ করে থানা সেট আপ ঠিক নাই বলে তাদেরকে ঘুরানো হয়েছে। তার বাধ্য হয়ে তারা আজকে আমাদের মাধ্যমে এসে মহানগর আমার সিএমএম আদালতে ৯ নম্বর কোর্টে, রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। শেরে বাংলা নগর থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক শাহাবুদ্দিন নিহতের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, আলী আরাফাত সহ ১১ জনের বিরুদ্ধে সিএমএম কোর্টে মামলা হয়েছে। এ মামলাটি করেন নিহত শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। পুলিশ ২০টার মতন গুলি ছাড়ছে, ওই গুলি এখানে লগে ডেট বুঝলি লইয়া গেছি, মাটি মুটি দিয়ে দুটা বাচ্চা তুলছে, একটা বাচ্চার মাও আছে এখানে। আমি এটা বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। থানার পুলিশ যখন ফায়ার করতে করতে বাইরে যায়, ৭ জন লোক মারা যায়। তার মধ্যে তার ধারাবাহিকতায় একজন হচ্ছে শাহাবুদ্দিন, তার বাবা হলে আবুল কালাম। আজকে আমরা ৩২ নম্বরে মামলা করেছি। মামলার ২০০ ধারা জবানবন্দি নিয়েছে। ফাসিস্ট শেখ হাসিনা সহ সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ ১১ জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। এদিকে ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদেশে সন্তুষ্টি প্রকাশ করেন বাদী পক্ষের আইনজীবী। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। গেল ১৯ জুলাই পুলিশের গুলিতে রিকশা চালক কামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী পল্টন থানায় মামলা করেন। হত্যার ইন্ধনদাতা হিসেবে বুধবার খিলক্ষেত নিকুঞ্জ থেকে গ্রেফতার করা হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার শুনানির জন্য বিকেলে ডিবি কার্যালয় থেকে নিয়ে আসা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, রাখা হয় আদালতের গারদে। এদিকে শুনানিকে কেন্দ্র করে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আদালতে তোলার পর তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বাদী বিবাদীর যুক্তিতর্ক শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রিমান্ডে সন্তুষ্টি প্রকাশ করেন বাদী পক্ষের আইনজীবী। মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং এই মামলার আরও বলা হয় যে সরকারের উচ্চ পদস্থ যারা ছিল তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এই নির্দেশের সঙ্গে জড়িত, সেই জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে নির্বিচারে চালানো গণহত্যায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের সরাসরি সম্পৃক্ততার কথা আদালতকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন এই আইনজীবী। এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে সারা দেশে মানুষের কমিউনিকেশন বন্ধ করে দিয়ে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই জন আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় তাদের ফিরিয়ে দেওয়া হয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার তৎপরতায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, যদিও এখনো ঊর্ধ্বমুখী অনেক পণ্যের দাম। এ নিয়ে আরো জানাতে কাউরান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা।
আর রেজা, আপনি তো বাজারে রয়েছেন, তো বাজারে পণ্য সরবরাহ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আজকে কারওয়ান বাজার সাপ্তাহিক ছুটির দিন বেশ ফাঁকা মনে হচ্ছে। অন্যান্য ছুটির দিনগুলোতে মূলত যে পরিমাণ ক্রেতা সমাগম ঘটে সেই ক্রেতা সমাগম আজকের দিনটাতে অনেকটাই কম মনে হচ্ছে। তবে পণ্যের যে সরবরাহের যে জায়গাটি, সেই জায়গাটিতে কোনো ঘাটতি নেই বলেই আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটি দোকানে এবং প্রত্যেকটি পাইকারি এবং খুচরা যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে পণ্যের কোনো ঘাটতি নেই, যথেষ্ট পরিমাণ পণ্য রয়েছে। কিন্তু ঘাটতি যে বিষয়টি সেটি হচ্ছে ক্রেতার ঘাটতি। মূলত যে দোকানে বা যে পণ্যের দোকানে যাচ্ছি সেই দোকানিরা আমাদেরকে জানানোর চেষ্টা করছেন বা জানাচ্ছেন যে অন্যান্য ছুটির দিনগুলোর তুলনায় আজকে ক্রেতা সমাগম যেহেতু কম সেহেতু বেচা কেনাটাও কম হচ্ছে। তবে এ সপ্তাহে এসে 5 লিটারের সয়াবিন বিক্রি হচ্ছে 790 থেকে 810 টাকায়, আর চিনি বিক্রি হচ্ছে 130 টাকা থেকে 135 টাকা। খোলা চিনিটি বিক্রি হচ্ছে 130 এবং প্যাকেট চিনি বিক্রি হচ্ছে 135 টাকা। আটা 2 কেজির যে প্যাকেট বিক্রি হয় বাজারে সেটি মূলত বিক্রি হচ্ছে 100 টাকায় প্রতি প্যাকেটে দাম। 2 কেজির প্রতি প্যাকেটের দাম কমেছে 10 টাকা করে। মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 130 টাকা, মুগ ডাল 140 থেকে 170 প্রকার ভেদে, আর খেসারির ডাল বিক্রি হচ্ছে 130 টাকা। তবে জিরা বা মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর দাম কিছুটা বেড়েছে। 700 থেকে 750 টাকায় জিরা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় কেজিতে 50 টাকা বেড়েছে। এলাচ বিক্রি হচ্ছে 3200 থেকে 3300 টাকায়, যা গত সপ্তাহের তুলনায় 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এবং লবঙ্গ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 1900 থেকে 2000 টাকায়। তবে মুরগির বাজারে দাম কিছুটা কমেছে। সাদা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা প্রতি কেজি, যা গত সপ্তাহে ছিল 170 থেকে 175 টাকা। এবং সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। ডিম বিক্রি হচ্ছে 145 টাকা ডজন, যা 35 টাকা হালিতে বিক্রি হচ্ছে মূলত লাল ডিম। তবে সাদা ডিমের যে সরবরাহ সেই সরবরাহটি এ সপ্তাহে এসে অনেকটা কম আমরা খেয়াল করেছি বাজারে। এবং খাসির মাংসের দাম কমেছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা প্রতি কেজি, কেজি প্রতি কমেছে 100 টাকা করে। এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে 950 টাকায়। তবে গরুর মাংসের দাম কমে নাই। গরুর মাংস মূলত বিক্রি হচ্ছে 750 টাকা কেজি। এবং দোকানিদের যে খরচের যে বিষয়টি এবং গরুর দাম অনেকটা বেশি কিনতে পড়েছে বলেই তারা মূলত 750 টাকাতেই বিক্রি করছেন বলেই তারা আমাদের জানাচ্ছেন। এবং মাছের বাজারেও কিছুটা কমতি আমরা লক্ষ্য করছি, কারণ কাতলা মাছ, বড় সাইজের যে কাতলা মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে মূলত 350 থেকে 400 টাকায়। এবং মাঝারি মানের কাতলা মাছগুলো বিক্রি হচ্ছে 280 টাকায়। এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। মাছের বাজারেও কিছুটা দাম কম মনে হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে এই দাম কমার যে প্রবণতা আমরা বাজারে লক্ষ্য করছি সেই প্রবণতা যেন বজায় থাকে এবং ধারাবাহিকভাবে এই চলটা যেন থাকে, সেটি তারা মূলত প্রত্যাশা করছেন। তো এই ছিল কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ তথ্য। ইশরাত। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত 4 দফা দাবিতে মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাজধানী শাহবাগে রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে এসব কথা বলেন আন্দোলনের সমন্বয়করা। বিশৃঙ্খলা চেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। বিস্তারিত মাজহারুল ইসলামের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে রাজধানীর শাহবাগে ছাত্র জনতার ঢল। গণহত্যার নির্দেশদাতা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে ছাত্র জনতার এক সুর। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ ও তার দোসররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অভিযোগ করেন, মেকানিজমের মাধ্যমে দেশের প্রত্যেকটি খাতকে ধ্বংস করেছে শেখ হাসিনা। এবার সময় এসেছে হাসিনাকে বিচারের মুখোমুখি করার। বাংলাদেশে যদি একটা পিলারও হতো সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো, কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই
জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদেশে বসে মোদির মাধ্যমে নির্বাচন আয়োজনের কথা বলছেন শেখ হাসিনা, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করার গ্রহণযোগ্যতা হারিয়েছে, ফলে তাদের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মোদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। সমন্বয়করা বলেন, জুলাইয়ের গণহত্যা ভুলবে না এদেশের মানুষ। ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হয়েছে তাদের বিচার প্রক্রিয়া। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। চায়ের দোকানের সাধারণ কর্মচারী থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ক্ষমতার কাছাকাছি থাকায় শত কোটি টাকার মালিক। মানিকগঞ্জে পরিবহন খাত থেকে চাঁদাবাজি করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে। এলাকায় রয়েছে একাধিক বাড়ি ও গাড়ি। আব্দুল আলিমের তথ্য চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে চায়ের দোকানে কর্মচারী ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ। 96 সালের দিকে যুক্ত হন রাজনীতিতে। শুরুতে বিএনপি করলেও পরে পথ পাল্টে যোগ দেন জাতীয় পার্টিতে। পরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মদদে আওয়ামী লীগে যোগ দেন তিনি। 2017 সালে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পান। মানিকগঞ্জ বাস টার্মিনাল সহ মালিক সমিতি নিয়ন্ত্রণে নিয়ে নিজেকে সভাপতিও ঘোষণা করেন। সেই সঙ্গে জেলার বাস, মিনি বাস, মাইক্রোবাস, অটো টেম্পো অনার্স গ্রুপ দখল করে চাঁদাবাজির নেতৃত্ব দেন জাহিদ। টেন্ডারবাজি, স্থানীয় এলাকায় জমি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন তিনি। আমলেকের নেতা জাহিদ 90 টাকা করে চাঁদা নিত প্রতিদিন, এই গাড়িতে থেকে ছোট গাড়িতে থেকে প্রতিদিন চাঁদা নিত 90 টাকা করে, আর 300 টাকা করে মান্তি নিত। আওয়ামী লীগের নেতা জাহিদ 1350 টাকা করে চাঁদা নিত। প্রতিদিন গাড়ি চলে আপনার মনে করেন যে 40টা 50টা। মানিকগঞ্জে 5 শতাধিক পরিবহন থেকে মাসে 50 লাখের বেশি টাকা চাঁদা নিতেন জাহিদ। নামে বেনামে গড়ে তোলেন সম্পদের পাহাড়। মানিকগঞ্জে 3টি বিলাসবহুল বাড়ির পাশাপাশি বাস স্ট্যান্ডে গড়ে তোলেন জাহিদ টাওয়ার। এছাড়াও সাভারে রয়েছে একটি বাড়ি। বিষয়টি নজরে এসেছে দুদকের। তদন্তের আশ্বাস দিয়েছেন এই পাবলিক প্রসিকিউটর। এটা দুর্নীতি, যেটা সেটা দুর্নীতি। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে, তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। জাহিদের এই সম্পদের উৎস কি তা যাচাই দুদক, গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মানুষজন যা ইচ্ছা তাই বলছে, অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সাংবাদিক ভাই বোনদের উপরে হামলার বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, যে স্পিরিটটিকে সামনে রেখে আমরা এই গণবিপ্লবটি করেছি, 16 বছরে যে নির্যাতন, নিপীড়ন কিংবা মানুষের যে প্রকাশ করার, যে কোনো অনুভূতি প্রকাশ করার, কথা বলার যে অধিকারটি ছিল, সেটি যে হরণ হয়েছিল, এই সব কিছু দুর্নীতি থেকে শুরু করে নিপীড়ন, অত্যাচার, এগুলোর বিরুদ্ধে গিয়ে কিন্তু এই গণবিপ্লব। এটার কারণ ছিল যে আমরা আসলে এমন কিছু একটা, এমন নতুন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আসলে সবাই সবার কথাটি বলতে পারবে, সবার মত প্রকাশ করতে পারবে, যে যে ধারায় বিশ্বাসী সে অনুযায়ী কাজ করতে পারবে এবং তার এই স্বাধীনতাটি থাকবে। আমরা আওয়ামী লীগের সময় বিগত 16 বছরে যে বিষয়গুলো দেখেছি, যে আপনি আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো দল যদি করতেন, আপনাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, কিংবা আপনাকে একটি মিছিল মিটিং করতে দেওয়া হয় নাই, আপনাকে জেলে কিংবা আদালতে চক্কর কাটতে হয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যেগুলো হওয়া উচিত না। কিন্তু গতকালকে আমরা এমন বেশ কিছু চিত্র দেখেছি যেই জায়গাগুলোতে আসলে স্টুডেন্টদের কিছু পার্টিসিপেশন ছিল। আমরা জানি না যে ওই স্টুডেন্টরা আসলে কোন মতাদর্শ ধারণ করে, ইভেন আমরা তাদেরকে এখানে আসলে ডিফাইনও করতে পারবো না। কিন্তু আমাদের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের আমরা সকলে একসাথে বসে কথা বলেছি, যখন রাতে আলোচনা করেছি, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আমরা খুঁজছি যে এইগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় কিংবা সহ সমন্বয় যুক্ত আছে কিনা। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব। এটা আমাদের প্রথম ডিসিশন। দ্বিতীয় ডিসিশন ওই জায়গাটিতে আমাদের যে এরকম কাউকে যদি আমরা পাই যে ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে আসলে ওই ঘটনার সাথে সম্পৃক্ত, এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয় তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা যে কাজটি করেছে মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। এবং আমাদের যেমন দুইজন ছাত্র প্রতিনিধি আসলে অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, সেই জায়গাতেও তাদের মাধ্যমে যেভাবে বিচার নিশ্চিত করা যায় আমরা সেই কাজটি করব। আরেকটি আমাদের অবস্থান আমরা স্পষ্ট করি, আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক আদর্শের দল থাকতে পারে। 2013 সালে আমরা দেখেছিলাম হেফাজতে ইসলাম যখন তাদের মতিঝিলে এই যে সমাবেশটি করেছিল, ওই সময়ে পুলিশকে কাজে লাগিয়ে, পুলিশকে অপব্যবহার করে আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল। সেই সচিত্র ছবি এবং ভিডিও এখনো আমাদের কাছে আছে। আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে, ভবিষ্যতে ভোগ করবে। কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখনো মেনে নিব না। সেটির জন্য আমরা কখনো এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত জায়গা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে যখন যে ক্ষমতা এসেছে তখন শুধুমাত্র তার যে সুপ্রিম যে মানুষটি ছিল তাকে শ্রদ্ধা জানানো হয়েছে, বাকিদেরকে শ্রদ্ধা জানানো তো দূরের কথা বরং ছোট করা হয়েছে। আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে, এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে, ইতিহাস সাজানো হয়েছে। অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি। আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য, তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে বিসিবির গঠনতন্ত্র মেনে পাপন যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। রিফাত আঞ্জুমের রিপোর্ট। ছাত্র আন্দোলনে সরকার পতনের পর অনুপস্থিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লন্ডনে অবস্থান করা পাপনের আপাতত দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। নেতৃত্বের পালাবদলে এবার প্রশ্ন উঠেছে পাপন কবে ছাড়বেন বিসিবি সভাপতির পদ। অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সূত্র থেকে বিষয়টি জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক জানিয়েছেন বিসিবিতে সংস্কারের সুযোগ করে দিতে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন পাপন। তবে চাইলেই হুট করে বোর্ড ভেঙে দেয়া বা নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। সরকার যদি সরাসরি হস্তক্ষেপ করে তবে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হবে বাংলাদেশকে। আইসিসি নিয়ম অনুযায়ী কোনো বোর্ডে পরিবর্তন আনতে হলে সেই বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী পরিবর্তন আনতে হবে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিকে আগে লিখিতভাবে বোর্ডকে পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারটি অবহিত করতে হবে। এরপর পরিচালনা পর্ষদের সভায় সভাপতির পদত্যাগের বিষয়টি অনুমোদন দেওয়া হবে। বোর্ড সভা ডাকতে হবে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনকেই, যেটি এই মুহূর্তে সম্ভব নয়। তাই প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে সেখানে সভাপতিত্ব করার দায়িত্ব সভাপতি তার অনুপস্থিতিতে অন্য কোনো পরিচালকের উপর ন্যস্ত করতে পারেন। সভাপতির অনুপস্থিতিতে সবাই উপস্থিত থাকা কারো প্রস্তাবে যে কোনো একজন পরিচালক সভাপতিত্ব করতে পারেন। বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে বলে জানিয়েছে সূত্র।
2012 সালে সরকার থেকে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। পরের বছর অক্টোবরে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন তিনি। এরপর থেকে 3 মেয়াদে বিসিবি সভাপতি দায়িত্ব পালন করে আসছেন পাপন। রিশফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।